5ই আগস্ট আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়। এই স্বাধীনতায় ছাত্র জনতা অকাতরে তাদের প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে। গত সরকারের পতন হইতে 5ই আগস্ট পর্যন্ত যাইতে হইতো না, আরো আগে পতন হয়ে যেত যদি বিভিন্ন স্লটে ইন্টারনেটটা বন্ধ করা না হতো। যে কয়েকবার ইন্টারনেট বন্ধ করা হয়েছে, সারা বাংলাদেশে একটা থমথমে ভাব। আবার যখন ইন্টারনেট চালু করা হয়েছে, আবার কিছু ভিডিও ফুটেজ আমাদের সামনে এসেছে এবং জনগণ আরো বেশি নেমে পড়েছে রাস্তায়। তো একটা সময় আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রী বেটা বদমাইশ আমাদের আশেপাশে এলাকারই কিচ্ছু ছিল না, তার স্ত্রী নাকি টিউশনি করিয়ে ঢাকায় 17-18টা ফ্ল্যাট করেছে। খুব ভালো কথা, সেটা করতেই পারে। এবং তার এমপি হওয়ার আগে, অর্থাৎ পলক মিয়ার এমপি হওয়ার আগে, সিংড়া বাজার, নাটোর সিংড়া বাজারে একটা দোকান ছিল। সেখান থেকে বিভিন্ন লোকজনকে আশ্বাস দিয়ে সে আওয়ামী লীগের ভোট করে বিনা ভোটের এমপি হয় এবং সেখান থেকে সে মন্ত্রী হয়। আসলে সে মন্ত্রীগুলো তো আসলে তেমন মন্ত্রী নামের কিছু ছিল না, ছিল শেখ পরিবারের কিছু লোকের হাতের পুতুল, টাকা কামাইয়ের একটা সোর্স, বিশ্বস্ত লোক। এবং পতিত সরকারের সরকার প্রধানের ছেলে জয় মামার ডান হাত ছিলেন তিনি। তো তিনি আর এক বিখ্যাত ডায়লগ ছিল, আমরা নেট বন্ধ করি নাই, ইন্টারনেট বন্ধ হয়েই গেছে। আর যে সার্ভারের পড়া ছবিটি দেখিয়েছিল সেটি আসলে অতটুকু একটা সার্ভার বা ওইখানে কয়টা হার্ড ডিস্ক আছে আমরা ঠিক জানি না, সারা বাংলাদেশের ইন্টারনেট কন্ট্রোল করত। যে ছাত্র জনতারা অকাতরে প্রাণ দিল, রক্তের বন্যায় ভেসে গেল, অনেক বাবা মার বুক খালি হলো, অনেক পরিবারের একজনই উপার্জনক্ষম ব্যক্তি ছিল, সেও মারা গেল, আমরা তাদেরকে শহীদ বলি। আজ দীর্ঘ 8-9 মাস হয়ে গেল, তাদের কোনো লিস্ট করা হয় নাই। তারা অনেকেই চিকিৎসা পাচ্ছে না, অনেকেই হসপিটালের বেডে কাতরাচ্ছে। আমাদের উচিত এই সূর্য সন্তানগুলোর একটি প্রপার লিস্ট করা, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে। যদি 71-এর স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন বা যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পরিবার যদি ভাতা পেতে পারে মাসিক ভিত্তিতে সরকারিভাবে, তাহলে এই দ্বিতীয় স্বাধীনতায় যারা শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, যারা অকাতরে নিজেদের জীবন লীলা খেলায় জাতিকে মুক্তি করার জন্য দান করেছে, তাদের কেন আমরা এমন ভাতা বা মাসিক একটা টাকার ব্যবস্থা করতে পারি না? দুঃখের বিষয় হলো যে আজও আমরা তাদের পূর্ণাঙ্গ লিস্ট করতে পারিনি, আজও আমরা তাদেরকে প্রপার চিকিৎসা দিতে পারছি না। জাতিকে যারা মুক্ত করলো, অনেকেই হয়তো কিছুটা চিকিৎসা পেয়েছে, যাদের লবিং ভালো আছে, যারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে, তারা হয়তো কিছুটা সুবিধা পাচ্ছে সরকারের পক্ষ থেকে। কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কারো চোখ আজও সররা বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত। কিন্তু তাদের মনোবল এখনো দেখলে, বিভিন্ন ভিডিওতে আমরা তাদের সাক্ষাৎকার দেখি বা তাদের ছবি দেখি বা তাদের কথা শুনি, তাদের মনোবল অদ্ভুত। তারা দেশের জন্য নিজের শরীরের ক্ষতি, নিজের পঙ্গুত্ব, নিজের অসহায়ত্বকে মেনে নিয়েছে। মনকে তারা প্রবোধ দিচ্ছে যে না, আমরা দেশের জন্য কিছু করেছি, কিন্তু আমরা দেশ তাদের জন্য কি করছি? আমরা একটা সরকার গঠন করেছি এবং এই ছাত্র জনতার মুখপাত্র হয়ে কতিপয় ব্যক্তি যারা সরকার গঠন করলো, যারা উপদেষ্টা হলো, মন্ত্রী মর্যাদা যেসব উপদেষ্টার, গুটি কয়েক ব্যক্তি সুবিধা পাচ্ছে, শুধু সুবিধা পাচ্ছে না, প্রবল সুবিধা পাচ্ছে। অথচ
তাদের ডাকে সাড়া দিয়ে যারা নিজের জীবনকে বিপর্যস্ত করলো, যারা পুড়ে মরলো, যারা গুলি খেয়ে মরলো, যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিল, তাদের জন্য আমরা কি করলাম এখন পর্যন্ত? একটা সাধারণ পূর্ণাঙ্গ লিস্ট আমরা করতে পারিনি। তাদেরকে প্রপার সহায়তা, স্বাস্থ্য সহায়তা আমরা দিতে পারিনি। তাদের পরিবার কিভাবে আছে, তাদের দিন কিভাবে যাচ্ছে, কোনো খোঁজ খবর নেওয়া নেই। রাজনৈতিক দল গঠন করা নিয়ে কেউ ব্যস্ত, কেউ বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য দেওয়া নিয়ে ব্যস্ত, কেউ ইলেকশন হবে কি হবে না, কবে হবে কি কবে হবে না, এগুলো নিয়ে ব্যস্ত। কিন্তু সব থেকে বড় যে কথা, এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, যারা ঘর ছেড়ে বেরিয়ে চলে এসেছিল, যাদের ডাকে, তারা আজ ভালো জায়গায় আছে। আর যারা তাদের ডাকে চলে এসেছিল, রাস্তায় নেমেছিল, রাজপথ নিজের রক্তে রঞ্জিত করেছিল, তাদের কোনোই আর খবর নেওয়া হয়নি। আজ অবধি তেমন কোনো খবর নেওয়া হয়নি। কেন? এই সরকার গঠনের পরপরই যারা সবচাইতে বেশি সুবিধা বা যারা সবচাইতে বেশি অ্যাটেনশন পাওয়ার যোগ্য ছিল, তারা হচ্ছে যারা এই রাজপথে সামনে থেকে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিল, নিজের জীবনকে বাজি রেখে জাতিকে একটি স্বৈরশাসকের হাত থেকে রক্ষা করেছিল। কিন্তু তাদের কোনো খোঁজ খবরই আর নেওয়া হচ্ছে না, তাদের সুচিকিৎসা হচ্ছে না। কেন? আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি সংস্কারের জন্য। হ্যাঁ, দেশে অনেক সংস্কার প্রয়োজন, অনেক অনিয়মের নিয়ম আনা প্রয়োজন। এই দেশটাকে ভালোবেসে আরো অনেক দূরে নিয়ে যাওয়া প্রয়োজন। যে স্বৈরশাসকের, যে ডাইনির খপ্পরে আমরা পড়েছিলাম, সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আমাদের ছিল না। আমরা কোনো কথা বলতে পারতাম না, একটা টু শব্দ করতে পারতাম না। কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে যদি কেউ একটা ছোট্ট একটা সহ্য করতে না পেরে অতিষ্ঠ হয়ে যদি একটা স্ট্যাটাস কোনো সোশ্যাল মিডিয়ায় লিখতো, তারা রাতারাতি তার বাসায় পুলিশ চলে যেত বা আইন সংস্থার লোকজন চলে যেত, তাকে ধরে নিয়ে আসা হতো, কাউকে গুম করে দেওয়া হতো, অথবা ভাগ্যগুণে যারা ছাড়া পেত তারা বোবা হয়ে যেত, তারা আর কোনো কথা বলতো না। দেশ কেমন যেন একটা অবস্থার মধ্যে চলে গিয়েছিল। এবং বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা বা আমরা কি এটাই ভেবে নেইনি যে এই স্বৈর শাসক প্রধান যতদিন বেঁচে থাকবে, আমি দলটির নাম মুখে নিচ্ছি না, যারা ক্ষমতায় ছিলেন, এই ক্ষমতার প্রধান যিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তার দলই ক্ষমতায় থাকবে এবং আমাদের এই বোবা হয়েই থাকতে হবে। একটি থিওরি আছে, কোন একটি নির্দিষ্ট অঞ্চলে বা কোনো জায়গায় বা কোনো দেশে যদি কোনো শাসক বা কোনো ব্যক্তি এত বেশি অন্যায় অত্যাচার করে যে তার বিপক্ষে কোনো শক্তি যদি দাঁড় না হয়, তাহলে প্রকৃতি তার রিভেঞ্জ নেয়। প্রকৃতি সেই শাসকের বিপক্ষে কাজ করে। যেখানে আমরা ধরেই নিয়েছিলাম যে আমাদের অনেকটা বছর এভাবেই থাকতে হবে, আমাদেরকে এভাবেই বন্দি না থেকেও এক ধরনের বন্দি থাকার মতোই জীবনযাপন করতে হবে, সেখানে আমাদের মুক্তি মিলেছে। যাদের জন্য মুক্তি মিলেছে তাদের জন্য আমরা কি করছি? আসুন তাদের হয়ে কথা বলি, তাদের পরিবারের জন্য সরকারকে আহ্বান করি যেন কিছু করা হয়, এমন কিছু করা হয় যেমন ৭১-এর শহীদদের জন্য করা হচ্ছে, ঠিক তেমনিভাবে কোনো না কোনো একটা পন্থা তাদের জন্যও করা হোক, যাতে তারা মাসিক ভিত্তিতে তাদের সংসারের একটা খরচ পায়, তাদের উন্নত চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার, যত ধরনেরই চিকিৎসা করা হোক, যেখানে বিন্দুমাত্র প্রাণের রক্ষার পসিবিলিটি আছে, সেখানে সরকার সম্পূর্ণ মনোযোগ দিয়ে যত উন্নত চিকিৎসাই করতে হোক করুক। আজও আমাদের দেশের
টাকার এত ঘাটতি পড়ে নাই যে কারো চিকিৎসা করাতে পারবে না। যদি আমাদের সবাইকে একবেলা না খেয়ে থেকে সেই অর্থটা এদের চিকিৎসার জন্য ব্যয় করতে হয়, তবুও আমরা রাজি আছি, কিন্তু তাদের চিকিৎসা করা হোক। তারা চিকিৎসা পাওয়ার অধিকার রাখে। আমরা অনেক কিছু দেখেছি। লাশ গাদা করে আগুন দিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করা হচ্ছে, সাজোয়া যান থেকে লাশ ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে পশু পাখির মতো মানুষ মেরেছে তারা, ছাত্র হত্যা করেছে তারা। তারপরেও তারা পিছিয়ে আসেনি। আপনারা সেই ডায়লগটা জানেন, সেই পুলিশটার, একটা মরে তার একটা খাড়ায় যায়। এই খাড়ায় যাওয়ার ক্ষমতা আমাদের 17 বছরে ছিল না। একটা স্ফুলিঙ্গ, কোঠা আন্দোলন, এই স্ফুলিঙ্গটা আরো বেশি দাও দাও করে জ্বলে উঠত যদি না মাঝে মাঝে ইন্টারনেটটা বন্ধ করা হতো। ইন্টারনেট যদি সচল থাকতো তাহলে এত বেশি প্রাণ যেত না। অনেক আগেই আমরা মুক্তি পেতাম। অন্ততপক্ষে 1 সপ্তাহ আগেই, অন্ততপক্ষে 10 দিন আগে আমরা মুক্তি পেতাম। এদেশে অনেক আন্দোলন হয়েছে, অনেক অভ্যুত্থান হয়েছে, এত প্রাণের নষ্ট হয় নাই, এত প্রাণ বিলিয়ে দিতে হয় নাই। যে জেনারেশনকে আমরা ঘরমুখ ইন্টারনেট জেনারেশন বলতাম, সেই জেনারেশনটাই বুকের মধ্যে কি আগুন পুষিয়ে রেখে আমাদেরকে মুক্ত করে গেল তাদের প্রাণ দিয়ে। ছাত্র জনতা, সেখানে রাজনীতির ট্যাগ লাগানোর কোনো জায়গা নেই, সেখানে একক সাফল্যর দাবিদার হওয়ার কোনো উপায় নেই। এদেশের সব ধরনের মানুষ নেমে এসেছিল রাস্তায়। ঢাকা থেকে আমার জেলা অনেক দূর, প্রায় 250 কিলোমিটারেরও বেশি। এই অখ্যাত জেলা শহরেও আমি যে মৃত্যু দেখেছি, আমি যে মানুষের ঢল দেখেছি, যেখানে আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা আমাদের, সেখানে কি ঘটেছে? 4 তারিখে যাত্রাবাড়ি এলাকায় মানুষ পাখির মতো প্রাণ দিয়েছে, ঝাঁঝরা হয়ে গেছে। শুধু একটা আবু সাইদ নয়, শত শত আবু সাইদ তাদের প্রাণ দুহাত পেতে দান করে গেছে আমাদের মুক্তির জন্য। যারা বেঁচে আছে, যারা বেঁচে থাকার জন্য লড়ছে বিভিন্ন হসপিটালে, তারা প্রত্যেকেই আবু সাইদ। তাদের প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে। তাদের দিকে সরকার নজর দিক, তাদের জন্য যত ব্যয় করতে হয় করুক। আমরা বাংলার জনগণ না খেয়ে থাকব, তবু প্রত্যেকটা ঘরের সন্তানেরা, প্রত্যেকটা পরিবারের পিতারা, প্রত্যেকটা পরিবারের ভাই অথবা বোনেরা একটু হলেও সুস্থ হয়ে ফিরে আসুক। অন্তর্বর্তীকালীন সরকার তার পূর্ণ ব্যবস্থা নিক। যে কজন উপদেষ্টা আছে তারা ব্যাপারগুলোকে খুব গুরুত্ব সহকারে নিক। রাজনীতির কাজ চলবে, দেশের সংস্কারের কাজ চলবে, দেশের সব ধরনের উন্নয়নে চলবে। যারা প্রাণ দিয়েছে, যারা চলে গিয়েছে তো গিয়েছেই, আর যারা বেঁচে আছে তাদের দিকে আপনারা তাকান। শুধু আপনারা পদ পদবি নিয়ে আপনারা এখনো নির্বাচিত হন নাই। এদেশে এখনো জাতীয় নির্বাচন আসে নাই। আপনাদের এই পথ ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, যেতে হবেই। পদ্ধতিগতভাবে, নিয়মতান্ত্রিকভাবে যদি আবার আপনারা রাজনীতিতে আসতে পারেন, গণতান্ত্রিকভাবে আসতে পারেন, আপনারা আপনাদের ক্ষমতা আবার নিয়ে থাকবেন। এতে সাধারণ জনগণের কোনো আপত্তি নেই, সমস্যাও নেই। কিন্তু এখন আপনারা নির্বাচিত নন, আপনাদের কাঁধে কিছু গুরুদায়িত্ব আছে। আপনারা এই সাধারণ ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের দায়িত্ব কাঁধে নিয়েছেন। সে দায়িত্বের মধ্যে 1 নাম্বার যে দায়িত্ব, সেটি হলো যাদের কারণে আজকে আপনারা এই উপদেষ্টা হতে পেরেছেন তাদের দিকে তাকান। এতগুলো দিন হয়ে গেল, এতগুলো মাস হয়ে গেল, তবুও আপনারা তেমন ভাবে তাদের দিকে তাকান নাই।
যদি তাকাতেন তাহলে এতগুলো দিন পরে আজকে আমার মতো একজন সাধারণ নাগরিক এই কথাগুলো বলতো না। প্লিজ আপনারা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন, তাদের পরিবারের দিকে তাকান। তারা যে কত বড় ত্যাগ স্বীকার করে গিয়েছে এবং ত্যাগ স্বীকার করেছে, হাসপাতালের বেডে বসে শুয়ে তারা কাতরাচ্ছে আজও। প্লিজ তাদের দিকে তাকান। অনেক পরিবার তাদের সন্তান বিক্রি করে দিয়ে তাদের বাবার চিকিৎসা করত, এমন খবরও আমরা জাতীয় দৈনিকে দেখেছি। এটি কি দেখার মতো? এটি কি সহ্য করার মতো? আপনারা সরকার গঠনের পরেই সর্বপ্রথম যে কাজটি ছিল তাদের চিকিৎসার এবং তাদের পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়ার। অনেক কাল ক্ষেপণ করেছেন, অনেক হয়েছে। রাজনৈতিক দল গঠন করুন, রাজনীতি করুন, সংস্কার করুন, সব করুন, কিন্তু কিছুই যদি না করা হয়, অবশ্যই এই সূর্য সন্তানগুলো বেঁচে থাকার অধিকারটা নিশ্চিত করুন। তাদের পরিবারকে ভালোভাবে বাঁচার একটা রাস্তা করে দিন। আজ এ পর্যন্তই।